আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত একটা বিষয় মাথায় ঘুরছিল আসলে যে একটা লেগেসি শেষ হয়ে যায়, আরেকটা লেগেসির শুরু হয়। একটা অধ্যায় শেষ হয়ে যায়, আরেকটা অধ্যায় শুরু হয়ে যায়। এবং এটাই আসলে চিরন্তন সত্য। বাংলাদেশের ক্রিকেটের হিসেবে আমরা যদি চিন্তা করে দেখি, তাহলে সেখানে যে পঞ্চপাণ্ডবের কথা বারবার বলা হতো, সেই পঞ্চপাণ্ডবের হাত ধরে বাংলাদেশ মানে থেমে থেমে বেশ কিছু জায়গায় সাফল্য পেয়েছে অবশ্যই। এবং একটা পর্যায়ে বাংলাদেশ ছিল, সেখান থেকে অন্য একটা পর্যায়ে বাংলাদেশকে তারা নিয়ে গেছেন তাদের পারফরমেন্সেস দিয়ে, তাদের লিডারশিপ দিয়ে। এবং তারা মোটামুটি বাংলাদেশের ক্রিকেটের অ্যাম্বাসেডার্স বলা চলে। তবে একে একে করে যখন তারা বিদায় নিয়েছেন, তাদের জায়গায় যখন নতুনরা এসে স্থলাভিষিক্ত করেছেন তাদেরকে, তারা কি ঠিকঠাকভাবে সেই লেগাসিটা মেনটেন করতে পারছেন কিনা, বা সেটাকে একটা নচ উপরের দিকে নিতে পারছেন কিনা? কারণ এটাই কিন্তু একটা বেটার দলের একটা সাইন যে তারা আগের যে অবস্থা ছিল সেখান থেকে উন্নতি করতে থাকবে। অর্থাৎ সচিন টেন্ডুলকার ধরেন ফর এক্সাম্পল, ইন্ডিয়ার পক্ষে যদি বলি, একটা রেকর্ড সেট করে দিচ্ছেন বা একটা কীর্তি সেট করে দিয়েছেন, সেটাকে ছাপিয়ে বিরাট কোহলি কিন্তু যাওয়ার চেষ্টা করেছেন তার ক্যারিয়ারে। এবং সেই জায়গা থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে বিরাট কোহলিও অনেক অংশে, অনেক দিক থেকে সচিন টেন্ডুলকারকে পরিসংখ্যানের দিক থেকে কিন্তু ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন তার ক্যারিয়ারে। সো এই বিষয়গুলোর কিন্তু একটা ব্যাপার থাকে যে একজন লেজেন্ড চলে যান, তার উত্তরাধিকার যিনি আসেন তিনি কিন্তু আরও একটু এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করেন খেলাটাকে, এবং তার দলটাকে আরও একটু এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। সো বাংলাদেশের ক্ষেত্রে সেই বিষয়টা আমরা কিন্তু খুব একটা টের পাই না। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় একটা ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ পড়েছে, সেখানে কিন্তু আমরা তাকালেই বুঝতে পারবো যে বাংলাদেশে সাকিব আল হাসান লেভেলের একজন অলরাউন্ডারের বিশাল বড় একটা অভাব হয়ে গেছে। সাকিবের মতো করে একই কনসিস্টেন্সিতে, একই কোয়ালিটি নিয়ে বোলিং এবং ব্যাটিং দুটো জায়গায় সমান প্রদর্শনী করা, সেটা কিন্তু কারো পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। চেষ্টা করেছেন মেহেদী হাসান মিরাজ, টি-20 ক্রিকেট তাকে দিয়ে আসলে এই মুহূর্তে খুব এফেক্টিভ রেজাল্ট বাংলাদেশ পাচ্ছে না, এবং সে কারণে তিনি টি-20 স্কোয়াডেই বিবেচিত হচ্ছেন না। শেখ মেহেদী রয়েছেন, যার মূলত বোলিংটা বাংলাদেশের জন্য এফেক্টিভ হয়, তবে ব্যাটিংয়ে তিনি মাঝে মধ্যে কিছু ঝলক দেখিয়েছেন। সাকিব আল হাসানের আশেপাশেও কিন্তু তার পারফরমেন্স লেভেলটা অন্তত সে জায়গায় নেই। রিশাদ হোসেনের কথা বলা চলে, তিনি স্পিন বোলিং করেন, তবে তার ব্যাটিংটাও কিন্তু অনিয়মিত খুবই। সাইফুদ্দিন খুব একটা ভালো ইউজ তিনি হন না। তানজিম সাকিব, তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার হলেও মূলত একজন বোলার, যিনি মাঝে মধ্যে ব্যাটিংটা করতে পারছেন। আর অনেক লম্বা পথ তাকে পাড়ি দিতে হবে প্রমাণ করার জন্য যে তিনি পরিপূর্ণ একজন অলরাউন্ডার হচ্ছেন। সো এই যে একটা অভাবের জায়গা বাংলাদেশ দেখছে, ঠিক একই অভাবটা কিন্তু অন্যান্য অনেক দেশ দেখে না। তারা কিন্তু একের পর এক লেগেসির পর লেগেসি তৈরি করতে থাকে। এবং এশিয়া কাপকে সামনে রেখে যদি আমরা ইন্ডিয়া টিমটার দিকে একটু তাকাই, অবভিয়াসলি প্রস্তুতির বেশ খানিকটা ঘাটতি কিন্তু চোখে পড়বে তাদের। কারণ অগাস্টে বাংলাদেশে আসার কথা ছিল ইন্ডিয়া, সেখানে কিন্তু ওডিআই সিরিজের পাশাপাশি টি-20 সিরিজও খেলার কথা ছিল, এবং সেটাই হওয়ার কথা ছিল এই দুই দেশের এশিয়া কাপের পূর্ব প্রস্তুতি। কিন্তু যে কোনো কারণেই হোক এই সফরটা ক্যান্সেল হয়ে গেছে, এবং সে কারণে বাংলাদেশ নেদারল্যান্ডসকে দেশের মাটিতে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে 3 ম্যাচের সিরিজ খেলে প্রস্তুতিটা সেরে নিয়েছে। এবারে এশিয়া কাপের জার্নিতে বাংলাদেশ যাবে। শ্রীলঙ্কা ওদিকে আবার জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ, ওডিআই সিরিজ খেলছে তাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য। এবং সেই সাথে আফগানিস্তান, পাকিস্তান, ইউএই, এই তিনটা দল মিলে আবার ইউএইতেই, যেখানে এশিয়া কাপটা হবে, সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে। এবং টিম ইন্ডিয়া কোথায় এই জায়গাটায়? টিম ইন্ডিয়া কিন্তু কোথাও নেই। তারা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই খেলেনি ফেব্রুয়ারির পর থেকে। ফেব্রুয়ারিতে শেষ ইন্ডিয়া ঘরের মাটিতে ইংল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের সিরিজ খেলেছিল, এবং তারপর আর কোনো আন্তর্জাতিক টি-20 ইন্ডিয়া কিন্তু খেলেইনি। সো ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, সেই সাথে এশিয়া কাপের 2023-এর বিজয়ী দল, এই ইন্ডিয়া দলটা অনেকটা ম্যাচ প্র্যাকটিস না করেই এই এশিয়া কাপে কিন্তু আসতে চলেছে। তবে ইন্ডিয়া দল যখন ঘোষণা করা হয়েছিল, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলেছিলাম যে সারপ্রাইজ কিছু এলিমেন্ট ছিল, যেমন শুভমান গিলকে আবারও টি-20 স্কোয়াডে নিয়ে আসা হয়েছে, এবং শুধু আনাই হয়নি, তাকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে। ভবিষ্যতের বিরাট কোহলির ছায়া দেখতে পাচ্ছেন শুভমান গিলের মধ্যে ইন্ডিয়ার ফ্যান্সরা। এবং এখান থেকেই আসলে সেই আলোচনায় আমি চলে যেতে চাই, যেখানে আমি আসলে ডিফারেন্সিয়েট করছিলাম সেই উত্তরসূরিরা যারা আসছেন তাদের কোয়ালিটি কেমন এই ইন্ডিয়া দলটা, এবং সেখান থেকে বাংলাদেশ কিছু শিখতে পারে কিনা। অবভিয়াসলি শুরুতেই শুভমান গিলের কথা যেহেতু বলেছি, বিরাট কোহলির কথা আগে বলেছি। বিরাট কোহলি তিনি টি-20 ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর। এবং বিরাট কোহলির যে ওভারঅল ক্যারিয়ারটা, সেটা কিন্তু আসলে ঈর্ষণীয় একটা ব্যাপার। টি-20 ইন্টারন্যাশনালসও যে এই ধরনের একটা রেকর্ড থাকতে পারে, সেটা বিরাট কোহলিকে দেখলে আসলে বোঝা যায়। ওভারঅল বিরাট কোহলি 125টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, যেখানে 4188 রান তিনি করেছেন। তার অ্যাভারেজটা দেখেন 48.69। টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট এটা কিভাবে সম্ভব আমি জানি না, তিনি কিন্তু করে দেখিয়েছেন। স্ট্রাইক রেটটা দেখেন 137.04। অনেক বাঘা বাঘা ব্যাটারদেরও বাংলাদেশের হিসেবে যদি ধরি, তাদেরও কিন্তু স্ট্রাইক রেট ওই 130-এর উপর ওঠাতে অনেক
কাঠখড় পোহাতে হয় এবং সেই জায়গাটায় তারা থিতু হতে পারেন না। ঘুরে ফিরে ওই 120 থেকে 125 এই স্ট্রাইক রেটে কিন্তু বাংলাদেশ ব্যাটিং করেন এবং বিরাট কোহলি নাকি একজন স্লো ব্যাটার টি20-তে। তার টি20 ইন্টারন্যাশনালের স্ট্রাইক রেট 137+। আপনি সেঞ্চুরির হিসাবটা দেখেন, সেখানে একটা সেঞ্চুরি আছে অবশ্যই, 122 রানের একটা নক, সেটা তার ক্যারিয়ার সেরা, তবে 38টা 50 সেটার পাশাপাশি। এই সেদিন লিটন দাস 14টা 50 করেছেন, বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট নাম্বার অফ 50, সেটা নিয়ে আমরা কত লাফাচ্ছি। ইমাজিন করেন আমরা কত পেছনে পড়ে রয়েছে এখনো বিশ্বের সেরা ক্রিকেটারদের কাছ থেকে। তো যাই হোক, বিরাট কোহলির পরিসংখ্যানটা এই কারণেই বলছিলাম, কারণ তার উত্তরসূরি হিসেবে যাকে চিন্তা করা হচ্ছে, যাকে এবারের ইন্ডিয়ার এশিয়া কাপ দলের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, শুভমান গিল, তার পরিসংখ্যানটা একটু দেখে আসতে চাই। কারণ এখান থেকে আমরা একটা আইডিয়া পাবো যে ইন্ডিয়া একটা আইডিয়াল রিপ্লেসমেন্ট পেলো কিনা বিরাট কোহলির, যিনি কিনা ওপেনিং স্লট কিংবা নাম্বার 3 এই জায়গাটায় টি20 ইন্টারন্যাশনালসে ইন্ডিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। শুভমান গিল খুব একটা বেশি টি20 ইন্টারন্যাশনাল এখনো পর্যন্ত খেলেননি, মাত্র 21টা ম্যাচ খেলেছেন, তবে সেখানেই 578 রান তার হয়ে গেছে এবং ইতিমধ্যে একটা সেঞ্চুরিও পেয়ে গেছেন তিনি। 126 নট আউট, 3টা 50ও রয়েছে তার, এবং অ্যাভারেজটা বিরাট কোহলির কাছাকাছিও নেই, মাত্র 30.42। তবে টি20 ইন্টারন্যাশনালের হিসেবে 30-এর ওপরে একটা অ্যাভারেজ, সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার এবং দারুণ একটা শুরু বলা চলে তার ক্যারিয়ারে। স্ট্রাইক রেটটা দেখেন, স্ট্রাইক রেটটা বিরাট কোহলির কাছাকাছি, তার চেয়ে একটু বেশি বলা যায়, 139.27, অর্থাৎ প্রায় 140-এর কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে শুভমান গিল এই মুহূর্তে ব্যাটিংটা করছেন। এবং গিলের ব্যাটিংয়ের মধ্যে একটা কাম অ্যান্ড কম্পোজ নেচার রয়েছে। ক্লাসিক্যাল ঘরানার একজন ব্যাটার তিনি, পাওয়ার হিটিং ব্যাপারটার সঙ্গে তার নামটা খুব একটা জুড়ে দেওয়া যায় না, তবে তিনি যে ধরনের ব্যাটিংটা আসলে করেন সেটার মধ্যে একটা টেকনিক, একটা স্কিল, একটা ক্যারিজমা রয়েছে, যেটার কারণেই তাকে আসলে এত বেশি ইন্ডিয়ান ফ্যান্সরা তারা রেট করছেন হাইলি এবং ধরে নিচ্ছেন যে তিনি বিরাট কোহলির যে জায়গাটা আছে, যে শূন্যস্থানটা রেখে গেছেন তিনি, সেটা শুভমান গিল হয়তো পূরণ করে দিতে পারবেন। তবে শুভমান গিল এখনো অনেক রাস্তা বাকি রয়েছে। দ্য লাইট লুকস ব্রাইট। শুভমান গিলকে দেখে কিন্তু মনে হয় যে তিনিও যখন বিরাট কোহলির মতো 100+ টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, তখনও কিন্তু তার পরিসংখ্যানটা ওই লেভেলেও হয়তো যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তার স্ট্রাইক রেটটা ওই লেভেলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিরাট কোহলি যে সাকসেসগুলো পেয়েছেন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ কালেকটিভ ফোর্স উইথ ইন্ডিয়া, সেই ব্যাপারটাও হয়তো বিরাট কোহলির পাশাপাশি শুভমান গিলও সেটা রেপ্লিকেট করতে চাইবেন তার ব্যাটিং দিয়ে, তার পারফরমেন্স দিয়ে। সুতরাং ইন্ডিয়ার তারা কিন্তু সেট হয়ে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে তাদের যে উত্তরসূরিরা রয়েছে বিরাট কোহলির, শুভমান গিল, তার সেই পোটেনশিয়ালটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভবিষ্যতে ডেফিনেটলি বিরাট কোহলির জায়গাটা খুব ভালো মতো নিয়ে সেটাকে হয়তো অন্য একটা উচ্চতায় নেওয়ার চেষ্টা করবেন। এবারে আসি আরও একজনের কথায়, রবীন্দ্র জাদেজা, লেফট আর্ম স্পিনার। শেষ তিনিও সেই 2024 বিশ্বকাপটা খেলেছেন, তারপর রিটায়ারমেন্টে চলে গেছেন টি20 ইন্টারন্যাশনালস থেকে। এই বাহাতি লেফট আর্ম স্পিনিং অলরাউন্ডার খুব একটা বেশি ম্যাচ কিন্তু খেলেননি, মাত্র 70+ ম্যাচেস তিনি খেলেছেন। ব্যাট হাতে 500-র উপরে কিছু রান তার রয়েছে, স্ট্রাইক রেটটাও 130-এর নিচেই তার রয়েছে। বল হাতেও এই 74 ম্যাচ থেকে 60-এর নিচে উইকেট তিনি পেয়েছেন। সুতরাং খুব একটা কালারফুল ক্যারিয়ার যে গেছে রবীন্দ্র জাদেজা সেটা কিন্তু বলা যাবে না, তবে ওভারঅল ক্যারিয়ারে তিনি ইন্ডিয়ার যে লেফট আর্ম স্পিন বোলিংয়ের জায়গাটা সেটা কিন্তু ধরে রেখেছিলেন এবং এই স্পিন ভ্যারাইটিটা দিয়ে টি20 ক্রিকেটে উইকেট খুব একটা বেশি না পেলেও ইকোনমির দিক থেকে খুব এফেক্টিভ একটা সাপোর্ট তিনি দিতেন। এবং ওই যে 6 নাম্বার বা 7 নাম্বারের ভেতরে একজন স্পিন বোলিং অলরাউন্ডার ইন্ডিয়া যে রাখতে পারবে, সেই বিষয়টাই কিন্তু একটা অ্যাডেড বোনাস থাকে যখন রবীন্দ্র জাদেজা এই দলটার মধ্যে থাকেন। হার্দিক পান্ডিয়া, জাদেজা দুজন যখন একসঙ্গে খেলেন, আপনি চিন্তা করেন টপ 7-এর ভিতরে একজন টপ কোয়ালিটি লেফট আর্ম স্পিনার অলরাউন্ডার আছেন, আবার টপ কোয়ালিটি একজন পেস বোলিং অলরাউন্ডার আছেন। তো এই সুবিধাগুলো কিন্তু ইন্ডিয়া রিসেন্ট সময় পেয়েছে, যেটার কারণেই টি20-তে এই মুহূর্তে খুবই সাকসেসফুল একটা টিম ইন্ডিয়া। এখন রবীন্দ্র জাদেজা যখন রিটায়ারমেন্টে চলে গেছেন, তার উত্তরসূরি কে? 31 বছর বয়স যদিও হয়ে গেছে, উত্তরসূরি ঠিক বলা যাবে না, তার সঙ্গেই খেলেছেন অনেকবার বা তাকেও রিপ্লেস করেছেন বেশ কয়েকটা ম্যাচে, তিনি হচ্ছেন অক্ষর প্যাটেল। ইতিমধ্যেই 70-ঊর্ধ্ব ম্যাচও তিনি খেলে ফেলেছেন, সেখানে 70-ঊর্ধ্ব উইকেটও তার রয়েছে, ব্যাট হাতেও 500-র উপর রান রয়েছে। তার অ্যাভারেজটা 20-এর নিচে হলেও ব্যাটিং অ্যাভারেজটার সাথে যদি আমরা স্ট্রাইক রেটটাকে কনসিডার করি, স্ট্রাইক রেটটা কিন্তু তার বেশ ভালো এবং যাদের চেয়ে বেটার স্ট্রাইক রেট নিয়ে তিনি টি20 ইন্টারন্যাশনালসে ব্যাটিং করছেন। অর্থাৎ এই যেটা বলছিলাম, একজন চলে যান আরেকজন আসেন, অন্তত তার মতো করে পারফরমেন্সটা দিয়ে যান এবং যে পরিবর্তন হয়েছে, নতুন একটা জিনিস ঘটে গেছে, ট্রানজিশন ঘটছে, সেই ট্রানজিশনটা ঘটার মতো যেই লো পয়েন্টটা থাকার কথা সেটা কিন্তু টিমের মধ্যে থাকে না। তিনিও এসে এমনভাবে পারফর্ম করে যাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে জাদেজা বোধহয় চলেই যাননি। অক্ষর প্যাটেল এসে এত সুন্দরভাবে সেই জায়গাগুলো কভার করে ফেলছেন এবং এত অ্যাজাইল একজন ব্যাটার তিনি, নাম্বার 4-5-এ হুট করে নামিয়ে দিলেও তিনি কিন্তু কাজের কাজটা করে ফেলেন। নিচের দিকেও নেমে ভালো পাওয়ার হিটিংটা করতে পারেন, বল হাতে খুবই ইকোনমিক্যাল বোলিং করতে পারেন, নতুন বল পুরনো বল সব জায়গায় তার পারফরমেন্স থাকে। এবং এখন যদি ইন্ডিয়া একজন স্পিনারও
নির্বাচন করে যে তারা খেলাবে T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা হয়তো বারুণ চক্রবর্তী হতে পারেন স্পেশালিস্ট, বাট তার সাথে দ্বিতীয় স্পিনার আকসার প্যাটেল থাকবেন। এবার এশিয়া কাপে আপনারা দেখবেন যে আকসার প্যাটেল ডেফিনেটলি থাকবেন, বারুণ চক্রবর্তীও থাকবেন এবং কুলদীপ যাদবও অনেক সময় হয়তো থাকবেন। 3 স্পিনারকে নিয়ে ইন্ডিয়া অনেক সময় খেলতে পারে। সো এই জায়গাটাতেই আসলে ইন্ডিয়ার সাথে অন্যান্য দলের একটা বিরাট তফাৎ আমরা দেখি, যে একজন ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ক্রিকেটার যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন একটা বিরাট ভয়েড তৈরি হয়, সেই ভয়েডটা কিন্তু কাভার আপ করে ফেলেন নতুনরা এসে। এত সিমলেসলি ট্রানজিশনটা হয়ে যায়, টেরি পাওয়া যায় না যে বিরাট কোহলি কিংবা রবীন্দ্র জাদেজা কিংবা রোহিত শর্মা তারা এখন আর নেই, তারা রিটায়ার করে ফেলেছেন। কারণ নতুন যারা আসছেন ঠিক একই ধরনের পারফরমেন্স দিয়ে তারা ইন্ডিয়ার পারফরমেন্স লেভেলটাকে সেই উপরের জায়গাটাতেই রাখতে পারছেন। বাংলাদেশ এখান থেকে কবে শিখবে? বাংলাদেশ কবে পাইপলাইনে এমন কিছু প্লেয়ার পাবে যারা অ্যাকচুয়ালি সাকিব আল হাসানের মতো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারদের রিপ্লেস করবেন বা তামিম ইকবালের মতো অসাধারণ একজন ওপেনারকে রিপ্লেস করবেন? এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমাদের চিন্তা করতেই হবে অবভিয়াসলি। এবং এইটা থেকে আসলে একটা বড় ধারণা চলে আসে, ইটস অল অ্যাবাউট দ্য সিস্টেম। যে সিস্টেমে ইন্ডিয়ার ক্রিকেটটা আসছে, যে সিস্টেমে প্লেয়াররা তৈরি হচ্ছে, সেই একই সিস্টেম হয়তো বাংলাদেশে নেই। এজন্য আপনি কাকতালীয়ভাবে একটা জেনারেশনাল ট্যালেন্ট হয়তো পেয়ে যাবেন সাকিব আল হাসানের মতো, তবে তিনি আসলে নিজের গরজেই এই জায়গায় আসতে পেরেছেন সেটাও কিন্তু আপনি বলতে বাধ্য হবেন। কারণ সিস্টেম তাকে নিয়ে আসতে পারেনি, তিনি নিজেকে তৈরি করে একটা জায়গায় নিয়ে এসেছেন। সো ওই প্রসেসটা যদি না থাকে বাংলাদেশের সিস্টেমে, তাহলে কিন্তু খুব কঠিন একটা পরিস্থিতি সামনে আসবে, যেখানে পাইপলাইনে আমরা প্রপার রিপ্লেসমেন্ট খুঁজে পাবো না এবং আমাদের ট্রানজিশনটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। যাই হোক, বিষাদের কথা বলতে চাই না, আমি আশা রাখতে চাই যে বাংলাদেশ এশিয়া কাপে ভালো করবে এবং যে স্কোয়াডটা নিয়ে গেছে তারাই ভালো করে দেখাবেন। তবে ওই যে সাকিব আল হাসানের অভাব কিংবা ওই যে একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের অভাব পূরণ করার মতো যে এই শক্তিটা বাংলাদেশের এই মুহূর্তে নেই, সেটাও কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। এবং এখানেই ইন্ডিয়া বাদবাকি দলগুলোর থেকে অনেক অনেক এগিয়ে, বাংলাদেশের থেকে হোক পাকিস্তানের থেকে হোক অনেক অনেক এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তারা আবারও এবারে এশিয়া কাপ জেতার জন্য ফেভারিটস, যদিও তাদের প্রস্তুতিটা ভালো হয়নি। আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ আসলেই কি তাদের পাইপলাইনে সাকিব বা তামিমদের মতো ক্রিকেটারদের রিপ্লেস করার মতো এনাফ কোয়ালিটির ক্রিকেটার পেয়েছে বা পাচ্ছে? কার পারফরমেন্স দেখে আপনার মনে হচ্ছে যে সে ওই জায়গায় যেতে পারবে, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এবং ইন্ডিয়ার রিপ্লেসমেন্টগুলো নিয়ে যে আলোচনাটা করলাম, আপনাদের কাছে কি ব্যাপারটা যুক্তিযুক্ত মনে হচ্ছে কিনা, কম্প্যারিজন যেগুলো করেছি সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে। এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।